আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সাংবাদিক আকবর হোসেন। দুজনকে স্বাগত জানাই। আগে জানিয়েছি আজ আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সাংবাদিক আকবর হোসেন। দুজনকে আবারও স্বাগত জানাই স্টুডিওতে। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করি। তারেক রহমান এবং বিএনপির বক্তব্য, তারা তো আসলে বিগত শুরুর থেকে যেমনটা নির্বাচনের দাবি করছিল, কিন্তু গত এক মাস ধরে একটু বেশি তীব্র চাপের মধ্যে রেখেছে সরকারকে সম্ভবত, এবং আজকে তো আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে। এই শঙ্কাটা কেন? ভোট ঠিক মতো দেবে না অন্তর্বর্তী সরকার, নাকি সময় মতো দেবে না, না দেরি করছে, এরকম কোনো শঙ্কা আছে কি? না, শঙ্কা তো আছেই, শঙ্কা তো আছেই। আপনাকে আমি একটা প্রথম প্রশ্ন করি, সেটা আমি সেদিন খালেদ মহিউদ্দিনের সাথেও বলেছি। সেটা হচ্ছে যে why isn't Tareq Rahman coming to country, his homeland, his motherland? কেন আসতেছেন না? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আপনার কাছে আছে কি? আমার কাছে আছে। সরকার আসতে দিচ্ছে না, অথবা বৈষম্য বিরোধী ছাত্ররা। এইটা it was expected that Tareq Rahman would come to his motherland on at the latest 8th August, next available flight ধরতে যতক্ষণ লাগে। ইট ওয়াজ এক্সপেক্টেড। 16 বছর আন্দোলন করছে ইত্যাদি, এত বড় বিজয় সেলিব্রেশন করবে না? হি ডিড নট কাম। বিএনপি নেতারা বলতেছিল যে এটা লিগাল ফাইট করে তারা আসবেন। ইট ওয়াজ এ লেম এক্সকিউজ। লিগাল ফাইট দেশে থেকেও করা যায়। ইফ দি গভর্নমেন্ট ডিজায়ার্স, তাইলে উনি আসবেন, ওনার জামিন হয়ে যাবে, উনি এখানে বসে লিগাল ফাইটটা দিবেন। অথবা দি আদার ওয়ে রাউন্ড, প্রেসিডেন্টের এক খোঁচায় উনি সব মামলা থেকে অ্যাকুইটেড হয়ে যাবেন। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু উনি আসলেন না, এখনও আসতেছেন না। এবং উনি সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করার কথা বলছেন প্রথম থেকেই, এবং প্রথম থেকেই হি ইজ গোয়িং টু ডেভেলপ এ ভেরি ডেমোক্রেটিক ইমেজ। খুবই পিসফুল একটা লোক, তার বক্তৃতা ইত্যাদি ইত্যাদি সব কিছু উনি সরকারের সহযোগিতা করতে চান। পল্টন ময়দানে 5 লাখ 10 লাখ লোকের মিছিল করে উনি কাউকে বলেন নাই যে চলো যমুনার দিকে, বলেন নাই। কিন্তু উনি এত একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড নেওয়ার পরেও উনি আসতেছেন না। এটা কি সন্দেহজনক নয়? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন বিএনপি বলতেছে যে যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে, কিন্তু বিএনপি নেতৃত্ব নিজেও জানে যে নির্বাচন সহজে হবে না আনলেস ছাত্রদের দ্বারা যে দলটা গঠিত হতে যাচ্ছে সেই দলটা যতক্ষণ না পর্যন্ত শক্তিশালী হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। এবং এই দলটাকে শক্তিশালী করার জন্য দেখেন একটা উপায় বের করা হয়েছে, সেটা হচ্ছে আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এবং আগেই স্থানীয় সরকার নির্বাচন কেন? সেটা হচ্ছে গ্রাসরুট লেভেলে বিএনপির সংগঠন আছে, গ্রাসরুট লেভেলে পতিত স্বৈরাচারের সংগঠন আছে, সবারই সংগঠন আছে মোটামুটি, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রদের গ্রাসরুট লেভেল সংগঠন নেই। এখন গ্রাসরুট লেভেলে সংগঠন করতে গেলে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, তাহলে তারা একটা মোবিলাইজেশন করতে পারবে, তারা এক ধরনের পাবলিক কন্ট্রাক্টে যাবে, হবে, তাদের একটা অর্গানাইজেশনের শেপ ঘুরে ফিরে সরকারের সহযোগিতায় বৈষম্য বিরোধীদের যে ছাত্র সংগঠন হতে যাচ্ছে রাজনৈতিক দল, সেটিকে একটা এস্টাবলিশমেন্ট করে তারপর নির্বাচনের শঙ্কার কথাই আপনি বলছেন। এটাই আমি বলছি। আমি সেই জায়গাটা আকবর হোসেনের কাছ থেকে একটু শুনবো, কারণ শঙ্কার কথা নানাভাবে শোনা যাচ্ছে, কিন্তু এক ধরনের প্রস্তুতিও আছে। যেমন প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে, এবং সেটি মোটামুটি এখন দৃশ্যমানই। নির্বাচন কমিশনের যে কথাবার্তা তাতেও দৃশ্যমান। তারপরেও শঙ্কাগুলো কেন? কাউকে স্টাবলিশ করার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের না। ধন্যবাদ। আমি বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখি। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে বিএনপি নির্বাচনের দাবি জানাবে, এটা ঠিকই, কারণ যে কোনো পলিটিক্যাল পার্টি চাইবে যে নির্বাচন হোক এবং সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোক। এই দাবির মধ্যে কোনো ভুল কিছু নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে
আমি বলবো বিএনপি আসলে সরকারের উপরে চাপ তৈরি করছে না, বরং বিএনপি কনস্ট্যান্টলি, আমি চাপ শব্দটাকে ব্যবহার করছি না, কনস্ট্যান্টলি তারা তাদের দাবিটাকে উত্থাপন করছে। বিএনপি বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই হলে এই হবে, এটা ডেমোক্রেটিক প্রসেস আমাদের লাগবে। এবং আমরা তো সবাই এটা জানি যে আসলে একটা ডেমোক্রেটিক প্রসেস ছাড়া আমাদের এই যে সংকট, এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এবং এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ করব, একটা উদারপন্থী সমাজ হবে, এটা একটা সহনশীল সমাজ হবে, এবং সেই লক্ষ্যে আমাদের একটা বিশ্বাসযোগ্য নির্বাচন লাগবে। সেই বিশ্বাসযোগ্য নির্বাচনটা কি, এটা শুধু আমাদের কাছে হলে হবে না, ক্রেডিবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও হতে হবে। কারণ আপনি জানেন যে গত 15 বছর বাংলাদেশের যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এবং এই নির্বাচনের বিষয়ে মানুষের আস্থা কিন্তু এখনও পর্যন্ত ফেরেনি। সুতরাং এই আস্থাটা ফেরানোর জন্য সময় একটু লাগবে বটে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমরা যদি সেই জিনিসটা করতে না পারি, তাহলে তো আমাদের যে ধরনের নির্বাচনই আমরা করি না কেন, শুধু আমাদের কাছে গ্রহণযোগ্য করে আমরা যদি অন্যদের কাছে সেটা না করতে পারি, কারণ পুরো বিশ্বের নজরটা কিন্তু এখন বাংলাদেশের দিকে আছে। আপনি দেখেন যে এদেশে এখন 5 কোটির বেশি তরুণ ভোটার, 5 কোটির বেশি, যারা জীবনে কখনোই ভোট দিতে পারেনি, এখনো ভোট দিতে পারেনি। সুতরাং এই তরুণ পেরেছে, কিন্তু তাদের নিজের মানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, তাদের ভোট রিগড হয়ে গেছে, তাদের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, হোয়াটএভার আপনি যেভাবেই ব্যাখ্যা করেন। সুতরাং আমি মনে করি যে বিএনপির যে দাবিগুলো তুলছে সেখানে ভুল কিছু নেই। একই সঙ্গে সরকারও কিন্তু বলছে যে নির্বাচনটা 2026-এর জুনের মধ্যে প্রধান উপদেষ্টা একটা কাট অফ টাইম দিয়েছেন যে এর মধ্যেই আমরা করব। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের একটা চেষ্টা হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। আর সেটা যদি হয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের মূল যে টার্গেট, এই যে একটা নির্বাচন আমাদের লাগবে, এখানে বিএনপি কিংবা অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, তাদের মধ্যে খুব বড় ধরনের গ্যাপ কিন্তু আছে বলে আমি মনে করি না, বা আমি দেখছি না। সমস্যাটা যেটা হচ্ছে, এটা একটা প্রক্রিয়াটা আমরা কোন প্রক্রিয়ায় যাব। আপনি যদি একটা গোল সেট করেন, আপনি সেখানে আপনি যাবেন, এর পথ হয়তো ডানেও হতে পারে, বাঁয়েও হতে পারে। এখন আপনি কোন পথটাকে চুজ করবেন, এটা নিয়েই হচ্ছে এই প্রক্রিয়াগত সমস্যা। এবং আমি এটা আমার কাছে খুবই কনভিন্সিং মনে হয় যে এই সরকারটা কার সরকার, এটা কিন্তু সবারই সরকার। এই সরকারকে কিন্তু বিএনপিও আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে শুরুতে, এখনও দিচ্ছে। কারণ বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি তাদের রাজনৈতিক সমর্থন না থাকতো, তাহলে তো এই ধরনের সরকারের পক্ষে ফাংশন করাটা খুব ডিফিকাল্ট হতো, তাই না? এবং আমরা দেখছি, দেখেন যখনই প্রধান উপদেষ্টা ডাকছেন বা কোনো বৈঠক হচ্ছে, বিএনপি কিন্তু যাচ্ছে। এবং আমি বিএনপির দিক থেকে আমি একটা জিনিস সবসময় গুরুত্ব দেই, সেটা হচ্ছে যে বিএনপি একটা বড় দল, এখানে অনেকেই অনেক কথা বলবেন। আমি সবসময় দেখি যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কি বলছেন। XYZ দলের দ্বিতীয় সারি, তৃতীয় সারির, মধ্যম সারির অনেকে অনেক কথা বলবেন, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি সবসময় ওনার বক্তব্যগুলোকে বিশ্লেষণ করি এবং প্রধান ব্যক্তি যা বলছে সেটার উপরে নির্ভর। এবং ভাই যেটা বললেন যে ইটস ট্রু যে তারেক রহমান সাহেব খুবই ডেমোক্রেটিক চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ওনার বক্তব্যের মধ্যে দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আমরা যেদিকে যাচ্ছি, এটা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কারণ মতপার্থক্য থাকবে বলেই তো এতগুলো দল হবে, নাহলে তো দল একটা রাজনৈতিক দল হলেই হতো। আমি একটা চিন্তা করলাম, সেটাই সবাই ফলো করবে। কিন্তু আমার ধারণা যে এটা মতবিরোধের পর্যায়ে, রাজনৈতিক মতবিরোধের পর্যায়ে পৌঁছাবে না, এবং শেষ পর্যন্ত একটা ক্রেডিবল ইলেকশনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো, এইটা আমি কনফিডেন্ট। গ্রহণযোগ্য নির্বাচনের কথা আকবর হোসেন বললেন বারবার, এই কথাটা আমি আসতে চাই যে গ্রহণযোগ্য নির্বাচনের, কারণ এর আগে আপনি যেটা বললেন পতিত সরকার, তারাও কিন্তু তাদের 14, 18 এবং 24 সবগুলোকে বলেছে যে আন্তর্জাতিক মহল আমাদেরকে সাপোর্ট করেছে, গ্রহণযোগ্য হয়েছে, এত % মানুষ অংশগ্রহণ করেছে। তবে কি হয়েছে সেটা আমরা জানি, সবাই দেখেছে। কিন্তু আজকে যেটা প্রধান নির্বাচন কমিশনার বললেন যে 91, 96, 2001-এর মতো একটি নির্বাচন, এগুলো নিয়েও কিন্তু যারা হেরেছে তাদের সমালোচনা আছে। আচ্ছা, আপনি প্রশ্নটা দীর্ঘ করলে হয় কি, আমার সময়টা কমে যায়। ঠিক আছে, আমি কলতেই কলিকাতা বুঝে যাই। প্রথম কথা হচ্ছে যে ওনার কথাটা একটু আমি ডিফার করি। উনি বলছেন যে এইগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। আমি কিন্তু স্পষ্ট বিরোধ দেখতে পাচ্ছি। বিরোধটা এরকম যে জামাতের প্রতি একটা কড়া স্ট্যান্ড নিয়েছে বিএনপির প্রতি জামাত কড়া স্ট্যান্ড নিয়েছে, বিএনপির প্রতি বৈষম্য বিরোধী একটা কড়া স্ট্যান্ড নিয়েছে। একটা কনফ্লিক্টিং সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি।
উনি কেন দেখতে পাচ্ছেন না আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন যে বললেন, দেখেন আমি 2-3 মাস আগেই একটা টক শোতে বলছিলাম, সম্ভবত তৃতীয় মাত্রায়, যে 2026-এর 1 জানুয়ারি পর্যন্ত যাওয়া যাবে না, 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, ইফ নট আর্লিয়ার হলে ভালো, কিন্তু লাস্ট হচ্ছে। এখন চিফ ইলেকশন কমিশনার সেরকমই কথা বলতেছে। এখন কথা হচ্ছে, দেখেন আমি কিন্তু কোনো প্রজেকশন দিব না বাংলাদেশে। আমি বাংলাদেশের যে বর্তমান যে সিচুয়েশন, এখানে প্রজেকশন দেওয়ার কিচ্ছু নাই। যারা প্রজেকশন দেয় তারা আসলে এক ধরনের পণ্ডিতি করে। এখানে কোনো প্রজেকশনের ব্যাপার নাই। ইন ওয়ান ফাইন মর্নিং আপনি দেখবেন যে আরে আমি তো এইভাবে ভাবি নাই, এই জায়গাটায় চলে গেছে কিন্তু বাংলাদেশ। নো প্রজেকশন। এখন হাইপোথেটিক্যালি ধরলাম যে ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের নির্বাচন হবে। এটা যে উনি বললেন যে 91, 96, 2001-এর মতো উনি করবেন, এইটা মানে আমার কাছে না খুব, এগুলি খুব হাস্যকর মনে হয় আসলে। রিয়েলি মানে কি বলবো আর কি, সবাই লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, মানে যে যার মতো করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। 2018 সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশন একটা ইয়ে ডাকছিল মিডিয়ার লোকজন, আমিও সেখানে ছিলাম। ওখানে নানা রকম কথা হয়েছে এবং তারা প্রমিস করলো, এই করলো সেই করলো। কী দেখলাম আমরা, পরে আমরা কি দেখলাম? হ্যাঁ, ওখানে কিন্তু ওরা প্রমিস করলেন যে আপনাদের এই জিনিসগুলি মানা হবে। কি হলো? কিছুই হয় নাই। কথাটা হচ্ছে, আমি বলি, জাতিসংঘ যেমন পৃথিবীতে শান্তি আনতে পারবে না, আমাদের দেশের নির্বাচন কমিশন তেমন এককভাবে কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। করবে কি করে? কারণ আমি বলছি, হ্যাঁ, তাইলে কেন উনি বলেন যে আমরা করব? কেন বলতেছেন উনি? উনি অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বলছেন। নির্বাচন সুষ্ঠু করার জন্য 5টা স্টেক হোল্ডার আছে, 5টা। গভর্নমেন্ট ইটসেলফ, অ্যাডমিনিস্ট্রেশন, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে হচ্ছে নির্বাচন কমিশন, ফাইনালি ইলেকটোরেট, নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী যদি ঠিক না হয়, তাইলে এই 5 জন সদস্য, তাদের কি মানে কোনো সুযোগ আছে একটা সুষ্ঠু নির্বাচন করার? কোনো সুযোগ আছে? তাইলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ইলেকটোরেট, নির্বাচক মণ্ডলী। সেই নির্বাচক মণ্ডলী আজকে পরস্পরের সাথে সংঘাতে লিপ্ত। এই নির্বাচক মণ্ডলী একটা উত্তেজিত নির্বাচক মণ্ডলী। এই নির্বাচক মণ্ডলী এক ধরনের, সবাই না, এক ধরনের উন্মাদ শ্রেণীতে পরিণত হয়েছে। সেই নির্বাচক মণ্ডলীকে 5 জন কমিশনার, একজন চিফ ইলেকশন কন্ট্রোল করে একটা সুষ্ঠু নির্বাচন করবে। আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ। শেষ করতে দেন আমাকে। দেখেন মানে কি হয়, এই যে আমি জাতিসংঘকে বলি কি, যে বৃষ্টি শেষের রংধনু, সারাদিন বৃষ্টি হয়, বিকেলবেলা উদিত হয়। মানে একটা গ্যাঞ্জাম, মানে মারামারি, কাটাকাটি, বোমাবাজি হচ্ছে দেশে দেশে, বিকালে উঠে বলে যা হ্যাঁ এটা করা ঠিক হয় নাই। আমাদের নির্বাচন কমিশনের তাই, সেটা হচ্ছে যে সারাদিন রিগিং হবে, এই হবে সেই হবে, কিছু করবে না, পরে অভিযোগ নিবে। হ্যাঁ, এটা ট্রাইব্যুনালের জন্য অভিযোগ নেবে এবং সেটা ইয়ার্স টুগেদার চলতে থাকবে বছরের পর বছর। এটা হচ্ছে বৃষ্টি শেষের রংধনু। সুতরাং এই নির্বাচন কমিশন দিয়ে, কোন নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না আমাদের তো না, ওই স্টেক হোল্ডারগুলো সাপোর্ট না। এবং সবচেয়ে বড় হচ্ছে ইলেকটোরেট, নির্বাচক মণ্ডলী। তারা যদি ডেমোক্রেটিক অ্যাটিটিউড করে তাহলে নির্বাচন কমিশন লাগে না। নির্বাচক মণ্ডলী যদি ডেমোক্রেটিক, তাইলে কিন্তু নির্বাচন কমিশনই লাগে না। আকবর হোসেন, এই জায়গাটা আমি যদি বলি যে ডিসেম্বরে যদি ইলেকশনটা হয় এবং সেখানে যদি সংস্কার প্রস্তাব করা হচ্ছে, তার মধ্যে এটা তো একটা প্রায়োরিটাইজ সংস্কার, নির্বাচন কমিশন, সেখানে সংস্কার করে আরও 6 মাস কিন্তু সময় আছে, যেটা কমিশনের সবাইকে মিলে একটি ঐক্যমত্য কমিশন করা হয়েছে। তারপরে ডিসেম্বরের নির্বাচন সম্ভব কি? যদি এরকম হয় যে সংস্কার করে এই কমিশন আবার বাতিল করে নতুন কমিশন আসে, তারা কি নির্বাচন করতে পারবে এত কম সময়ের মধ্যে? দেখুন, আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি যেটার উপর জোর দিই সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ইউনিটি, কনসেনসাস। আপনার যদি রাজনৈতিক ঐক্যমত্য থাকে, দেন এভরিথিং ইজ পসিবল। ঐক্যমত্য আছে, আর যদি সেটা না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব। যেটা আচ্ছা, মাহবুব কামাল বললেন। এখন মাহবুব ভাই অনেক সিনিয়র, খুবই এক্সপিরিয়েন্স জার্নালিস্ট, ওনার অভিজ্ঞতা আমার চাইতে অনেক বেশি। হ্যাঁ, তো উনি কিছু সংশয় উনি তুলে ধরেছেন। হতে পারে আসলে সবার মতামত তো একরকম হবে না। আমি বিষয়টাকে হয়তো অতটা একটু লিবারেল ওয়েতে দেখতে চাই আর কি। হয়তো আমি ভুলও হতে পারি সেটা, কারণ আসলে পলিটিক্যাল অ্যানালিসিস এমন একটা জিনিস, এটা তো আসলে সায়েন্স না, এটা এক একজনেরটা এক এক রকম হবে আর কি। আমি যেটা ধরে রাখছি যে
ধরেন যদি আপনি রাজনৈতিক ঐক্যমতের কথা যেটা বললেন, মাহবুব ভাই একটা আশঙ্কার কথা বলছেন যে একটা অলরেডি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনফ্লিক্টিং অবস্থা তৈরি হয়েছে। তো দেখুন, বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত আর একটা আলাদা রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি যেটা করবে তারা আরেকটা আলাদা রাজনৈতিক দল। এদের হয়তো কেউ একটু সেন্টার রাইট, কেউ সেন্টার লেফট, কেউ রাইটিস্ট, এরকম তারা থাকছে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো আলাদা কর্মসূচি থাকবে এবং একটার সঙ্গে আরেকটা কিন্তু মিলবে না, ডিফার করবে। এবং সবগুলো রাজনৈতিক দলই বিদ্যমান বাস্তবতায় তারা চাইবে যে আমি কী ধরনের সুযোগ সুবিধা নিতে পারি, আমার পাল্লাটা আমি কীভাবে ভারী করতে পারি। সো এটা ভাবাটাও আমি মনে করি অন্যায় কিছু না। অন্যায়টা হবে তখন আপনি যদি নিজের পাল্লা ভারী করতে গিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করেন, সেটাকে আমি সবচেয়ে বেশি দূর। এবং এখনও পর্যন্ত ধরেন যে নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশন নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর দিক থেকে কোনো আপত্তি এখন অবধি আসেনি। এবং মাহবুব ভাই ভেরি রাইট যে ঠিকই আছে, শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে তো নির্বাচন করা সম্ভব না। কারণ আমরা দেখেছি যে, আমি অ্যাসিউম করছি যে প্রধান নির্বাচন কমিশনার যে কথাটা বলেছেন 91, 96 বা 2001, যেহেতু ওই সময়টার সময় একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, দ্যাটস ওয়াই একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ছিল আর কি, না, একটা নিরপেক্ষ পরিবেশের মাধ্যমে নিরপেক্ষতা ছিল, একটা গ্রহণযোগ্যতা ছিল। এক্স্যাক্টলি। এবং আমি সবসময় বলি কি যে আপনি 100% ফুল প্রুফ ইলেকশন পৃথিবীর কোনো দেশে করতে পারবেন না। এই জন্য আমি সবসময় বলি অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। মানে ভুল হবে, সেখানে অনেক কিছু হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য কিনা, জি, সেটা অবশ্যই। এবং আমার মনে হয় যে 30 সেকেন্ড আমি একদম, মানে একটা বিরতি নেই, বরং সুযোগ পেলে আবার কথা বলবো আমরা। দর্শক, আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সাংবাদিক আকবর হোসেন। দুজনকে আবারও স্বাগত। আমি একটু মাহবুব কামাল আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম, আগের বিষয়টা নিয়ে মন্তব্য করুন, তারপর নতুন। আচ্ছা, আগের বিষয়টা হলো কি, এই যে 2096, 2001, ওই সময় থেকে এই যে এখনকার যে সময়টা না, সোসাইটিতে কিছু গুণগত পরিবর্তন এসে গেছে, অনেক গুণগত পরিবর্তন এসে গেছে। আগের ইলেকটোরেট কিন্তু এখনকার ইলেকটোরেট এক না। যেমন ধরেন যে এই ইসলামিক শক্তির যে উত্থান হয়েছে, এটা একটা নিউ ফেনোমেনা, তাই না? তো ইলেকটোরেটের কোয়ালিটেটিভ চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আপনি ওই ইচ্ছা করলেই আর 2001-এর ইলেকশন করতে পারবেন না, এক। 2 নম্বর হচ্ছে, ওই 3টা ইলেকশনের তো ছিল তত্ত্বাবধায়ক কেয়ারটেকার গভর্নমেন্ট, এইটা তো ইন্টারিম গভর্নমেন্ট। এবং এই গভর্নমেন্টের একটা পলিটিক্যাল ক্যারেক্টার আছে, যদিও তারা স্বীকার করেন না, ইট ডেফিনেটলি ইট হ্যাজ গট এ পলিটিক্যাল ক্যারেক্টার। এবং ছাত্রদের প্রতি এক ধরনের বায়াস আছে, এক ধরনের পক্ষ। এইটা চিফ অ্যাডভাইজারের বক্তৃতা শুনলেই বোঝা যায়, তার কথা শুনলেই বোঝা যায় যে ছাত্র সমাজ, উনি মনে করেন স্টুডেন্ট কমিউনিটি ইজ এ পোটেনশিয়াল সেকশন অফ দ্য সোসাইটি, যারা দেশের জন্য সবচেয়ে বেশি কিছু করতে পারে। সুতরাং এটা একটা বায়াস, সো এটা যদি বায়াস হয়ে থাকে, তাহলে ইট ইজ নট এ কেয়ারটেকার গভর্নমেন্ট, ইট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, তাই না? তো ফলে 2টা ফ্যাক্টর, একটা ইলেকটোরেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, আর একটা এই গভর্নমেন্ট কেয়ারটেকার না। লাইক, মানে কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এই 2টা যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরের কারণে ওই 3টা নির্বাচনের মতো নির্বাচন করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, সেটা আপনি বুঝতে পেরেছেন পরিষ্কার। আমি আজকে ওই জায়গাটা আসতে চাই যে সবাই তো এই সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, হুঁশিয়ারির পর হুঁশিয়ারি। এখন জামাত হুঁশিয়ারি দিচ্ছে 25 তারিখে মধ্যে তাদের নেতাকে না ছাড়লে তারা গণগ্রেপ্তারে যাবেন, গণগ্রেপ্তার হবেন। আজকে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের ঘুম না ভাঙলে তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবেন, বেতন দেবেন না। এই হুঁশিয়ারি কতটুকু নিতে পারবে অন্তর্বর্তী সরকার? আপনার কাছে শুনে তো আপনি আকবর হোসেনের কাছে যাব। কারণ গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তেলের দাম 1 টাকা কমলো, আবার 1 টাকা বাড়ানো হলো, সব কিছু মিলে। দেখেন, আমি কতক্ষণ সময় পাবো? এটা একটু কম, 3 মিনিট। তাহলে একটু বলে নেই। দেখেন, আমাদের চিফ অ্যাডভাইজার বলতেছেন যে আমাদের 5ই আগস্টের যে এটা যদি ঐক্যতা ঠিক থাকে, তাইলে আমরা একটা ভালো কিছু করতে সফল হব, সাকসেস হবো। তো আমি একটা স্ট্যাটাস দিছি। দেখেন, সাকসেস হচ্ছে একটা সিরিজ, হ্যাঁ, একটা সিরিজ। এটার প্রথমটা হচ্ছে আপনার কি বলে, এটা গ্রোথের পরে হচ্ছে প্রোগ্রেস, তারপর সাকসেস। গ্রোথটা হচ্ছে যে মানে আগের থেকে কি পরিমাণে বাড়লো জিনিসটা, এটার সঙ্গে যখন আপনি এথিক্স যোগ করবেন, ন্যায়নীতি যোগ করবেন, তখন হয়তো একটা প্রোগ্রেস। আবার প্রোগ্রেসের সঙ্গে যখন আপনি হিউম্যানিটি যোগ করবেন, পাবলিক ইন্টারেস্ট যোগ করবেন, আপনার যোগ করবেন, মানে জনস্বার্থ যোগ করবেন, তখন সেটা হয় আপনার সাকসেস।
সুতরাং আমাদের গ্রোথ, যেটা আপনি প্রশ্ন করছেন, আমাদের গ্রোথটাই তো এখন নড়বড়ে, গ্রোথটাই নড়বড়ে। দেখেন কতগুলি জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে রিজার্ভ কম হওয়ার কারণে আমদানি টাকা দিতে পারছি না, মানে সেইভাবে দিতে পারছি না। তারপরে ধরেন যে বিনিয়োগ নাই বললেই চলে, বিনিয়োগ মানে এই চাইনিজ ডেলিগেটরা আসছিল, ওরা দেখছে এটা এখানে বিনিয়োগ করা যাবে, আর সবাই বিনিয়োগ করতে চাচ্ছে না। তারপরে ধরেন যে মানে ইনফ্লেশন তো আছেই। তারপরে ধরেন যে নানা রকম অর্থনৈতিক, মানে কোনো অর্থনৈতিক সূচকে কিন্তু ভালো না, এবার বিনিয়োগের পরিবেশ তো খুবই খারাপ। এবং ধরে ঋণ, IMF-ও নানা রকম টালবাহানা করতেছে, এই করতেছে সেই করতেছে। তো আপনি এই যে অর্থনীতি, যেটা ব্যবসায়ীরা যে হুঁশিয়ারিটা দিছে, আমি বলি এটা প্রপার, এবং এটা খুবই তারা মানে এটা এই সিগন্যালটা দেওয়া তাদের উচিত ছিল। হ্যাঁ, দুদিন পরে আসলেই তো আপনি বেতন দিতে পারবেন না। আপনি যেমন ধরেন গ্যাস, তারা বলতেছে যে গ্যাসের সাপ্লাই যদি ঠিক মতো না হয়, জ্বালানি যদি ঠিক মতো না হয়, তাহলে তো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে। নতুন ইন্ডাস্ট্রি তো করা যাবে না। তা আপনি যদি নতুন ইন্ডাস্ট্রি করতে না পারেন, তাহলে আপনার হবে কীভাবে, এমপ্লয়মেন্ট হবে কীভাবে, আপনার মানে জেনারেট হবে কীভাবে, ইনকাম জেনারেট হবে কীভাবে, তো আপনি টাকা কোথায় পাবেন, তাই না? এবং গ্যাস তো একটা, আবার নাকি গ্যাস বাড়ানোর জন্য আপনার একটা শুনানি হবে, কি আমার কথা, শুনানির দরকার নাই তো। এটা শুনানি কিসের শুনানি? হোয়াট ইজ মানে শুনানি অ্যাবাউট ইট? এটা শুনানি তো কোনো শুনানির কোনো কাজে লেগেছে কিনা কখনো আমি জানি না, আমি সাংবাদিক হিসেবে আকবর হোসেন ভালো বলতে পারবে। না, এটা একটা ফার্সিক্যাল প্রোগ্রাম এটা আর কি। হ্যাঁ, শুনানি কি, পাবলিক কি বললো না বললো তাতে কিছু গভর্নমেন্টের যায় আসে? গভর্নমেন্ট যেটা ডিসাইড করবে সেটাই করবে। তো এখন এই যে গ্যাসের দাম না বাড়িয়েও কোনো উপায়ও নাই, কোনো গভর্নমেন্ট মানে চায় না, লস দিয়ে তো চলবে না। হ্যাঁ, আমি বলতেছি কোনো গভর্নমেন্ট চায় না যে পাবলিকের মানে অসুবিধা হোক, কিন্তু বাধ্য হয়ে এগুলো করে। তা বাধ্য হচ্ছে কেন? বাধ্য হচ্ছে যে আপনি জিনিসগুলোকে ম্যানেজ করতে পারেন নাই, কারণ এমন একটা জায়গায় এসে গেছে যে অর্থনীতিটা নাজুক অবস্থায় চলে গেছে। তো আর নাজুক অবস্থায় চলে গেছে, ব্যবসায়ীরা তো দে ফিল থ্রেটেন, তারা ভয় পাচ্ছে যে কি হবে না হবে, আমরা কি বেতন দিতে পারবো, চালাতে পারবো কিনা। তো গভর্নমেন্টকে সিগন্যাল দিচ্ছে ঠেকে গেছে। এবং এইটা কি হবে, আলটিমেটলি কি হবে আমি তো বুঝতেছি না। সরকার দেখেন, রাজনীতিটা না সাজিয়ে আপনি এই যে বেসিক কতগুলো জিনিস, ললেসনেস চলতেছে, এটাই আজকে দেখেন শিক্ষার্থীরা, ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা তারা মিছিল করতেছে এই যে ললেসনেস। আমি জায়গাটা একটু আসবো, আমি একটু আকবর হোসেনের কাছে বক্তব্য নিয়ে নিই, কারণ বারবার বিগত সরকারের সময় বলেছেন, এখনো বলেছেন, বিশেষ করে জ্বালানি বিশেষজ্ঞরা, যে শুধু দাম বাড়ালেই হবে না, সিস্টেম লসটা যদি কমানো যায়, দাম বরং উল্টো কমালেই হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষে তো এটা সম্ভব ছিল। দেখেন, একটা যে বিষয় হচ্ছে যে যতগুলো গ্রুপ আছে সোসাইটিতে, ব্যবসায়ী বলেন, অন্যান্য আদার প্রফেশনাল গ্রুপ যারা আছে, তাদের যে দাবি, এগুলো তারা কার কাছে তুলে ধরবে? সরকারের কাছে তুলে ধরবে অবভিয়াসলি, কারণ এগুলো তারা বললে পরে সরকার বুঝতে পারবে যে আমার প্রবলেমটা কোথায়, দেন আমি সেটা ওই অনুযায়ী অ্যাড্রেস করবো, কতটুকু পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা দেখতে হবে যে এই প্রবলেমগুলোর সূত্রপাত কোথায়। এই সূত্রপাত কি 6 মাসে তৈরি হয়েছে না, নাকি এটা পাইলড আপ হতে হতে গত 10-15 বছরে এই জায়গায় এসছে? আমরা তো এটা জানি যে আওয়ামী লীগ সরকার যখন ছিল, শুধু সিলিন্ডার ব্যবসাকে প্রমোট করার জন্য বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানের কোনো ব্যবস্থা তারা নেয়নি। তাহলে এটার এই রেসপন্সিবিলিটি কার? আপনি একটা দেশের এনার্জি সিকিউরিটি যে আপনি এস্টাবলিশ করবেন, এটা তো 2-4-6 মাসের ব্যাপার না। একটা সরকার যেভাবেই থাকুক, তারা মানুষের ভোট কেড়ে নিয়ে থাকুক, রাতে নির্বাচন করে থাকুক, ছিল তো তারা 15 বছর। তাহলে সেই 15 বছর তারা কি করেছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে ব্যবসায়ীরা এখন বলছেন বেতন দিতে পারবেন না। বাংলাদেশে যখন একবারে 40 টাকা তেলের লিটার দাম বাড়ানো হয়েছে, তখন এই ব্যবসায়ীরা কি বলেছিলেন? তারা তো তখনও বলে এসেছিলেন যে আমরা শেখ হাসিনার শেষ পর্যন্ত চাই, প্রথমত চাই, শেষও চাই, না এরকম কবিতা আবৃত্তি তারা করে এসেছিলেন। তখন কি বলেছিলেন যে একবারে বাংলাদেশের ইতিহাসে কখনো, শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কখনো এভাবে 70% তেলের দাম বাড়ানো হয়নি, 80% তেলের দাম বাড়ানো হয়নি। তখন কি ব্যবসায়ীরা বলেছিলেন আমরা বেতন দিতে পারবো না? তাহলে এখন তারা সেই প্রশ্নগুলো কেন তুলছেন? তাহলে এখন এই সরকার কি এসে সেই যে 40 টাকা তেলের দাম লিটার প্রতি বাড়লো, এটাকে কি আবার 40 টাকা কমাতে পারবে? সেটা তো পারবে না। তাহলে এইটার রেসপন্সিবিলিটি কে নেবে? দ্বিতীয় হচ্ছে যে IMF এর টাকা ছাড়া এখন আমরা চলতে পারছি না। এই পরিস্থিতি কে তৈরি করেছে? দেশ থেকে কোটি কোটি ডলার কিভাবে পাচার হয়ে গেল? তাহলে এই বিষয়গুলো তো আপনি একদিনে অ্যাড্রেস করতে পারবেন না, 6 মাসেও পারবেন না, এটা 2 বছরও পারবেন না। এবং আমি তো আশঙ্কা করছি যে নেক্সট যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তাদের পক্ষেও
এই যে জঞ্জালগুলোকে সাফ করাটা এটা এত সহজ ব্যাপার হবে না। কারণ আপনি যখন দেখেন পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন যেখানে একটা স্বৈরতান্ত্রিক কাঠামো তৈরি হয়, তারা ইকোনমিটাকে এমনভাবে তৈরি করে অলিগার্কদের দিয়ে, আপনি যখন সেইখান থেকে একটা কিছুকে টান দেন, যখন সেই স্বৈরতন্ত্রটা ভেঙে পড়ে তখন পুরো ব্যবস্থা তছনছ হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হয়েছে। আপনাকে মনে রাখতে হবে এই বাংলাদেশের 5ই আগস্ট কোনো শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নাই। এখানে কি কোনো নির্বাচন হয়েছিল যে ক্ষমতার হস্তান্তর হলো? এমন তো না যে জনগণ দাবি তুলেছে, শেখ হাসিনা ভাবলো যে ফাইন, আমাকে আর জনগণ চাচ্ছে না, আমি চলে যাব। এদেশে শত শত মানুষ রক্ত দিয়ে রাষ্ট্র তার সর্বশক্তি প্রয়োগ করে টিকে থাকতে চেয়েছিল এবং সব কিছু ভেঙে পড়েছে। তো একই সঙ্গে যখন আপনি দেখেন এখানে একটা পলিটিক্যাল এটা একটা ব্যাপার আছে। আপনি দেখবেন যে ইভেন যে সমস্ত দেশে এই ধরনের ব্যাপক আকারে সহিংস গণ অভ্যুত্থান বা রক্তের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, আপনি আরব স্প্রিংয়ে দেখেন বা অন্যান্য দেশেরগুলোর ক্ষেত্রে দেখেন, সেখানে কিন্তু সোসাইটিতে তখন মানুষের একটা ব্যাপক প্রত্যাশার চাপ তৈরি হয়। সবাই মনে করে যে এই তো আমরা এত বছর থেকে এখান থেকে বেরিয়ে আসছি, এখন আমাদের সব হয়ে যাবে। এই সরকারের সবচাইতে বড় সমস্যাটা হয়ে গেছে প্রত্যাশার চাপটা সামলানো। আমার একজন সহকর্মী বলছিলেন যে আপনি যখন একটা কোকের বোতল বা ওই যে সোডার বোতল হুট করে যখন খুলবেন, যেটা যেভাবে উপরের দিকে উঠে যাবে, এই সরকারের প্রত্যাশাটা, মানুষের প্রত্যাশাটা ওই রকম হয়েছে। এটা অন্যায় কিছু না, মানুষ সরকারের কাছেই প্রত্যাশা করবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অ্যানালিসিস করতে গিয়ে মাঝখান থেকে জিনিসটাকে ধরি, বা যারা দাবিগুলো তুলবে মাঝখান থেকে যদি আমরা দাবিগুলো তুলি, তখন কিন্তু এটাকে অ্যাড্রেস করাটা মুশকিল হয়ে যায়। আমি বিষয়টাকে ওভাবে দেখি। আমি বিরতি নিয়ে আসি, এই সাবজেক্টই থাকবে, এটা নিয়ে কথা বলবো এবং সেই জায়গাটা আরো জানতে চাইবো আপনার কাছে যে ওই যে আপনি যেটা কয়েকটা মানে একদম খুব বেসিক চাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সাংবাদিক আকবর হোসেন। মাহবুব কামাল, প্রশ্ন করলাম না। আচ্ছা, আমি আমার সহ আলোচকের একটু ব্যাখ্যা করি। সেটা ইটস ট্রু যে গত রেজিম আমাদের অর্থনীতিটাকে একেবারেই মানে শেষ করে দিয়ে গেছে, লুটপাট, বিশেষত ব্যাংক ফোকলা করে দিয়ে গেছে ইত্যাদি, সবই ঠিক আছে। এবং আমরা এই সরকার এটা লিগ্যাসি বহন করতেছে, ঠিক আছে। আপনি ক্ষমতাটা নিলেন কেন? আপনি তো ক্ষমতা নিয়েছেন যে পরিস্থিতি ভালো করবেন, তাই না? পরিস্থিতি ভালো করবেন। আমরা গ্রাফটা কি দেখতেছি? গ্রাফটা যদি আমরা দেখতাম যে এটা ঊর্ধ্বমুখী, তাইলে আমরা 1 বছর না, আমরা 5 বছর ওয়েট করতাম। কিন্তু গ্রাফ তো নিম্নমুখী। আপনি তো পরিস্থিতি দিন দিন উন্নত হবে। মানে গত রেজিমের যে অর্থনীতির যে লিগ্যাসি, যে ধ্বংসাবশেষ, সেইখান থেকে তো আমাকে একটা ফিনিক্স পাখি উড়াতে হবে, তাই না? তো ফিনিক্স পাখি যে আমি ওড়াবো, আমাকে তো ওইটা বুঝতে হবে যে হ্যাঁ ফিনিক্স পাখি উঠতেছে, মানে এটা একটা প্রজনন হচ্ছে, উড়বে এক সময়। আমরা দেখতেছি যে না, এইটা আরও ধ্বংস হচ্ছে। আশঙ্কার জায়গাটা ওই জায়গায়। দেখেন, এই যে গত রেজিম না, এই যে আমরা একটা আশা করে বসে থাকলাম যে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে এখন বিরাট কিছু আমরা পাবো, এই পাবো সেই পাবো, হয় অর্থনীতি, এইখানে তো আর গত রেজিম বাধা দিচ্ছে না, দিচ্ছে, তাই না? এটা তো আমাদের প্রফেসর সাহেবের কিন্তু ধরেন যেহেতু আপনি নেগেটিভ অ্যাটিটিউড তৈরি করে গেছেন বিদেশিদের কাছে, সেটা একটা প্রভাব তো পড়তেই। না, প্রফেসর ইউনুস ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড পারসন, এবং ওইটা গত রেজিম কি করছে না করছে এইটা না, ইউনুস হ্যাজ টেকেন ওভার, দ্যাট ইজ এনাফ। হ্যাঁ, এটা আর কোনো বিতর্ক নাই। ওই নামের জন্য তো না, প্রফেসর ইউনুস ইটসেলফ ইজ এ ইনস্টিটিউশন। হি হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন। আচ্ছা, তাইলে উনি টেক ওভার করলেন না, তাইলে কোথায় ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আমরা কি পাচ্ছি? বরং তো বন্ধ হয়ে যাচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে না, আমরা তো কিছুই পাচ্ছি না। তো এইখানে কি শেখ হাসিনা বাধা দিচ্ছে, বা এখানে কে বাধা দিচ্ছে আমাকে বলেন? আচ্ছা, এখন এই যে ললেসনেস চলতেছে না, এইটা যদি কাটানো যেত, যদি একটা মানে আইনের শাসন থাকতো, তাইলে কিন্তু বড় উদাহরণ না, তাইলে কিন্তু অর্থনীতিটা এই এত খারাপ হইতো না। অর্থনীতিটা খারাপ হওয়ার একটা বড় কারণ কিন্তু ললেসনেস। তা আপনি তো ললেসনেসটাকে তো আপনি ঠিক করছেন না, আপনার উদ্যোগ নাই, ইনিশিয়েটিভ নাই। আমরা দেখতাম হ্যাঁ চেষ্টা আছে, ব্যর্থ হচ্ছে, ওকে ফাইন, বাঙালি কিন্তু সবই বুঝে, হ্যাঁ চেষ্টা করতে, যদি আমরা দেখতাম যে হ্যাঁ চেষ্টা আছে। এই জায়গাটা আকবর হোসেনের কাছে নেব, কারণ সময় একদম শেষের দিকে। তো ফলে এই যে মানে স্বৈরাচারের জঞ্জালের কারণে কিছু করতে পারছি না, স্বৈরাচারের জঞ্জাল আমাদের কিছু প্রবলেম তৈরি করতেছে। আকবর হোসেন, আপনি একটু যদি বলতেন যে আসলে যেটা মাহবুব কামাল বললেন যে
সব গ্রাফ নিচের দিকে, তাই কি? আমি সব গ্রাফ নিচের দিকে অর্থনীতির বলছি। এক্ষেত্রে আমি মাহবুবের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে সম্মানের সঙ্গে দ্বিমত পোষণ করছি। দ্বিমতও না, মানে আমি আমার ব্যাখ্যাটা আমি যতদূর বুঝি আর কি, আমি সেটা বলছি আর কি। সেটা হচ্ছে দেখেন, এই গভর্নমেন্ট আসার পরে কি করলো, প্রথম তাদের একটা ছিল অর্থনৈতিক সেক্টর, যে ব্যাংকিং লাইনটাকে, ব্যাংকিংকে একটি স্ট্রিম লাইন করা। সেটাকে তারা করতে পেরেছে না পারে নাই? এই গ্রাফটাকে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? এটা ঊর্ধ্বমুখী। তাই এটা ঊর্ধ্বমুখী। কিন্তু যে বলা হচ্ছে যে যেই ব্যাংকগুলোতে সংস্কার করা হয়েছে, পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখনো টাকা উঠাতে পারছে না। টাকা তো আপনার রাতারাতি, কিন্তু ব্যাংক, আমি একটু বলবো এখানে। আচ্ছা হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে যেটা হয়েছে সেটা হচ্ছে পর্ষদগুলি ভেঙে দেওয়া হয়েছে, নতুন এমডি। না, আমি একটু আগ্রহ হয়ে শেষ করতে হবে, আমার ঠিক আছে। আচ্ছা, আপনি দেখেন যে দেশ থেকে বড় আকারের টাকা পাচার করা, সেটা কি এখন আমরা সেগুলো শুনছি নাকি শুনছি না? না, এখন নাই, এখন আমরা শুনছি না। তারপরে আপনি যদি দেখেন যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন অর্থনীতির আরও যে বিষয়গুলো আছে, যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিছু যে মেসেজ, আসলে দ্রব্যমূল্যের ব্যাপারটা হচ্ছে কি, যে এটা আমি বলবো না যে কোনো সরকার এসে চট করে এখানে কিছু, এস এ কান্ট্রি অফ 180 মিলিয়ন পপুলেশন, আপনাকে এটা ডিল করতে হবে এভরিডে। সুতরাং একটা জায়গায় যেটা কনসার্নটা যেগুলো হচ্ছে, যেমন আপনি দেখেন যে আমি দেখলাম যে বাংলাদেশের রিহ্যাব বলছে দেশে ফ্ল্যাট বিক্রি, জমি বিক্রির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসছে। আপনি একটা দেশের দুর্নীতি কমেছে কি কমেনি, এটা কিন্তু আপনি কিছু অ্যানেকডোটাল এভিডেন্স দিয়ে আপনি বুঝতে পারবেন। তাহলে এত বছর এটা এত গ্রাফ এত ঊর্ধ্বমুখী ছিল, এখন কোনো ফ্ল্যাটের দাম কমে গেল কেন? তার মানে হচ্ছে ব্ল্যাক মানিটা মানুষের হাতে এখন নাই, যারা কিন্তু তাদের। একদম শেষ, আর কথা শুনতে পাচ্ছেন, আমি পুরোটা কমপ্লিট করতে পারলাম না, দুঃখিত। আকবর হোসেন ও মাহবুব কামাল, দুজনকে অনেক ধন্যবাদ আজকে আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকবেন।